তো দর্শক, আসলে খুব জরুরি একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আজকে কথা বলবো। আম বাংলাদেশে বিচারের নামে যে আসলে কি হচ্ছে, সেটা সম্পর্কে যেন আপনারা একটু ধারণা পেতে পারেন, সেজন্যই আজকে এই প্রসঙ্গটা তুলছি। দর্শক, আপনারা জানেন যে শাহরিয়ার কবির বাংলাদেশের পরিচিত লেখক, মানবাধিকার কর্মী ও সেকুলার চিন্তাবিদ। তিনি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ এবং জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আর উনি লেখক হিসেবে অত্যন্ত শক্তিশালী লেখক। আমরা অনেকেই ছোটবেলা থেকে উনার লেখা অনেকগুলো শিশু সাহিত্য, কিশোর সাহিত্য সেগুলো পড়ে কিন্তু বড় হয়েছি। তো আ ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তিনি গভীর রাতে গ্রেপ্তার হন। আর সেই দিন থেকেই তার বিরুদ্ধে হত্যা মামলার নামে একের পর এক সৌন অ্যারেস্ট দেখিয়ে তাকে বন্দী রাখা হয়েছে। আদালতে আনার সময় জনতার হামলা, পুলিশি নিষ্ক্রিয়তা, তার চিকিৎসা না পাওয়া, দিনের পর দিন, তিনি খুব অসুস্থ মানুষ, কিন্তু দিনের পর দিন তাকে চিকিৎসা না দেওয়া, মাসের পর মাস তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে। সব মিলিয়ে তার মৌলিক অধিকারগুলো ধারাবাহিকভাবে লঙ্ঘিত হয়েছে এই গত ১৫ মাস ধরে। এখন এই বিষয়ে জাতিসংঘের একটি খুব ইম্পর্টেন্ট একটি অংশ আছে, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। এটি খুবই পরিচিত একটি ওয়ার্কিং গ্রুপ। এরা সেই সব ঘটনাগুলো পর্যালোচনা করে যেখানে মানুষকে অন্যায়ভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যে আটক করা হয়। এই অবস্থায় জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপটি শাহরিয়ার কবিরের মামলার সমস্ত তথ্য তারা যাচাই করেছে এবং একটি সিদ্ধান্ত দিয়েছে। তারা বলেছে এই আটক আইনিভাবে অগ্রহণযোগ্য, প্রমাণহীন, মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেছে, the deprivation of liberty of Shahriar Kabir being in contravention of Articles 2, 3, 5, 7, 9, 10, 11, 1, 18, 19, 21, 1, and 25 of the Universal Declaration of Human Rights, and Articles 2, 1, 7, 9, 1, and 3, 10, 1, 14, 1, and 3, B, C, D, and G, 18, 1, 19, 1, and 2, 25A and 26 of the International Covenant on Civil and Political Rights is arbitrary and falls within categories 1, 2, 3, and 5. অর্থাৎ দর্শক, অত্যন্ত স্কেইদিং একটা রিপোর্ট ওয়ার্কিং গ্রুপের। তারা কতগুলো আর্টিকেল দেখাচ্ছে যেগুলো ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কতগুলো ধারাকে আসলে এটা এই সরকার আসলে লঙ্ঘন করছে এই শাহরিয়ার কবিরের মামলা। জাস্ট একটা উদাহরণ। ওয়ার্কিং গ্রুপ স্পষ্ট ভাষায় বলেছে, সরকারের যে মামলা, সেই প্রথম মামলাটি দাঁড়িয়েছে কেবল শাহরিয়ার কবিরের একটি টেলিভিশন টক শোতে দেওয়া মন্তব্যের ওপর। আর এতখানি গুরুতর অভিযোগ, ওয়ার্কিং গ্রুপ বলছে এত গুরুতর অভিযোগ একটা টক শোর উপর দরকারানোকে তারা বলছে যে নো রেশনাল অ্যান্ড ফেয়ার পারসন উড অ্যাডমিট আ কালপেবল কজাল লিঙ্ক। অর্থাৎ যুক্তিসঙ্গত কোনো ব্যক্তি টেলিভিশনে কারো কথা বলাকে হত্যাকাণ্ডের কারণ হিসাবে গ্রহণ করবে না। ওয়ার্কিং গ্রুপ বলেছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা মোটেই নেসেসারি অর প্রপোর্শনেট না, অর্থাৎ এটি কোনো যুক্তিযুক্ত আইনি প্রতিক্রিয়া নয়। এটি মূলত শাহরিয়ার কবিরের মত প্রকাশ ও রাজনৈতিক সমালোচনাকে দমনের চেষ্টা। আদালতে পরিস্থিতি এমন ছিল যে আইনজীবীরা তার পক্ষ নিতে পারেনি মব হামলার ঝুঁকিতে। বহুবার তার জামিন নাকচ করা হয়েছে, তাকে চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি। ওয়ার্কিং গ্রুপ বলেছে এই লঙ্ঘনগুলোর গ্র্যাভিটি এতই বেশি যে তার আটককে অবশ্যই স্বেচ্ছাচারী বলা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া তার রাজনৈতিক মতামত ও মানবাধিকার কর্মী পরিচয়ের কারণেই নাকি তাকে টার্গেট করা হয়েছে। সো ডিপ্রাইভড অন discriminatory grounds based on his political opinions. তাই এই ওয়ার্কিং গ্রুপের সুপারিশ খুবই স্পষ্ট, রিলিজ মিস্টার কবির ইমিডিয়েটলি। এখন আমি বহু বছর কিন্তু এই ধরনের রিপোর্টগুলো দেখেছি, এইরকম স্কেইদিং ভাবে, এইরকম ভাবে সমালোচনা, এত কঠোর ভাষায়, এত স্পষ্টভাবে সমালোচনা কিন্তু আসলে খুব কমন নয়।
ওয়ার্কিং গ্রুপ বলছে শাহরিয়ার কবিরকে শুধু অবিলম্বে মুক্তি দিতে হবে তাই নয়, তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং কিভাবে এমন আটকের ঘটনা ঘটলো, এইরকম স্বেচ্ছাচারিতা ঘটলো এই সরকারের অধীনে, সেটার স্বাধীন তদন্ত করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য আইন ও প্রক্রিয়া সংশোধনেরও সুপারিশ করা হয়েছে। ইউনূস সরকারকে অনুরোধ করা হয়েছে এই মতামতে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করতে গিয়ে তারা কোনো সমস্যা বা বাধার মুখে পড়েছে কিনা তা ওয়ার্কিং গ্রুপকে জানাতে হবে। ওয়ার্কিং গ্রুপ বলেছে মতামত পাঠানোর তারিখ থেকে 6 মাসের মধ্যে সরকার ও তথ্যদাতা দুপক্ষকে এসব তথ্য দিতে হবে। তবে মামলায় নতুন কোনো উদ্বেগ দেখা দিলে ওয়ার্কিং গ্রুপ নিজ থেকে ফলো আপ পদক্ষেপ নিতে পারে। এতে করে তারা মানবাধিকার পরিষদকেও এমনকি জানাতে পারে সুপারিশ অনুযায়ী কি কি কাজ হয়েছে আর কোথায় কোথায় কাজ হয়নি। মানে অত্যন্ত অত্যন্ত স্ট্রং ক্রিটিসিজম। কিন্তু প্রশ্ন হলো এরকম একটা আন্তর্জাতিক সমালোচনার পরেও সরকার কি করল? স্বাভাবিক হলে যে কোনো দায়িত্বশীল সরকার বা ট্রাইব্যুনাল কিন্তু নিজেদের দিকে তাকাতো, তাদের কি কি ত্রুটি হয়েছে সেগুলো এই সমালোচনার আলোকে কিন্তু মূল্যায়ন করত। কিন্তু এখানে দর্শক ঘটলো উল্টোটা। শাহরিয়ার কবিরকে নতুন করে হাজির করার নির্দেশ দেওয়া হলো 2013 সালের হেফাজতের ঘটনা নিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায়, যে মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি সহ আরো অনেককে আসামি করা হয়েছে। এখন আন্তর্জাতিক সমালোচনার পর একটি রাষ্ট্র যদি কোনো রাজনৈতিক সমালোচককে আবার নতুন একটা মামলায় টেনে আনে, এটিকে আইনের শাসনের চর্চা বলে না, বরং বলে এটা একটা প্রতিশোধের হাতিয়ার হিসেবে আদালতকে ব্যবহার করা। তো এইখানে তাকে তার মানে এই আইসিটিতে তাকে এখন 2013 সালের হেফাজতের ঘটনা নিয়ে তাকে এবার আইসিটিতে হাজিরা দিতে বলা হয়েছে। কোথায় তারা নিজেদেরকে সংশোধন করবে, লজ্জিত হবে, লজ্জায় মাথা লুকাবে, এই রিপোর্টটা এতখানি ভয়াবহ, সেটা নিয়ে যে কোথায় তাদের বিন্দু মাত্র কোনো অনুশোচনা হবে তা না, বরঞ্চ তারা তখন আরো নতুন ভাবে তাকে হ্যারাস করার জন্য রাস্তা খুঁজে বের করা শুরু করলো। এখন দর্শক আরেকটি ঘটনা বলি। শেখ হাসিনাকে নিয়ে গুমের মামলায় আইসিটি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেডাই খান পান্নাকে। এখন আপনারা জানেন যে প্রথমে তিনি রাজি হলেও পরে কিন্তু তিনি ট্রাইব্যুনাল রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানান যে তিনি মামলাটি নিতে পারবেন না, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে পারবেন না। কারণ তিনি অনেকগুলো কারণ আছে, তিনি গুরুতর অসুস্থ, শারীরিকভাবে হাজিরা দেওয়া তার জন্য কঠিন, এবং রাজনৈতিকভাবে উনি দুই দিক থেকে আসলে সমালোচিত হয়েছিলেন। তাই তিনি অনিচ্ছুক এবং অক্ষম, এই দুটাই তিনি কিন্তু স্পষ্ট করেছেন। কিন্তু ট্রাইব্যুনাল কি করলো? ট্রাইব্যুনাল এই আইসিটি তার ব্যাখ্যা গ্রহণ না করে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল। তাকে ফোনে ডাকা হয়, তারপর তার চেম্বারে ডেপুটি রেজিস্ট্রারকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তিনি হুইল চেয়ারে করে আদালতে আসতে বাধ্য হন। দর্শক, একজন সিনিয়র সুনামধন্য আইনজীবী, তার সাথে কি ব্যবহার দেখুন। আদালতে তারপরে শুধু এটাতেই না, আদালতে তাকে রীতিমতো তিরস্কার করা হয় খুব বাজেভাবে। প্রশ্ন করা হয় কেন তিনি মত পাল্টালেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রকাশ্যে মন্তব্য করেন যে তার মক্কেল নাকি ট্রাইব্যুনালকে শ্রদ্ধা করেন না, অর্থাৎ শেখ হাসিনা নাকি ট্রাইব্যুনালকে শ্রদ্ধা করেন না, অর্থাৎ তার জেডাই খান পান্নার রাজনৈতিক অবস্থা নিয়ে কিন্তু একটা চাপ সৃষ্টি করা হলো। জেডাই খান পান্না ব্যাখ্যা দিতে গিয়ে তার অসুস্থতার কথা বললেন, নিরাপত্তাহীনতার কথা বললেন, কিন্তু তাকে বারবার থামিয়ে হুমকি দিয়ে দিয়ে বলা হয় মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, যেন তিনি কোনো একজন অপরাধী, যেন এই সিনিয়র আইনজীবী কোনো একটা বড় অপরাধ করে ফেলেছেন। শুধু তাই না দর্শক, শেষ পর্যন্ত তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, এবং এরপরে যেহেতু জেডাই খান পান্না আর করছেন না, এরপরে কাকে তারা নিয়ে আসলো? সেই যে প্রবল সমালোচিত যে সেই পুরনো যে আইনজীবী আমির হোসেন নাম, তাকেই আবার, যিনি ওই যে রায় ঘোষণার দিন হাসি হাসি মুখ ভর্তি হাসি নিয়ে বললেন যে আমি হতাশ, সেই আমির হোসেনকে আবার নিয়োগ দিল। তো দর্শক, এই ঘটনা যে শুধু একজন আইনজীবীর অপমান তাই না, এটা বিচার ব্যবস্থার স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা এবং রুল অফ ল সবকিছুর ওপরে কিন্তু সরাসরি আঘাত। কারণ একজন আইনজীবী মামলা নেবেন কি নেবে না, এটা তার মৌলিক পেশাগত অধিকার। কিন্তু দর্শক, অসুস্থতা এবং নিরাপত্তা দুটোই কিন্তু বৈধ কারণ,
কিন্তু আমরা দেখলাম এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেখানে আইনজীবী হয়ে ওঠেন যেন রাজনৈতিক বলির পাঠা, আদালত ব্যবহার হয় এক ধরনের রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে, আর প্রসিকিউশন হয়ে ওঠে অনেকটা যেন রাজনৈতিক ভাষ্যকার। আরো উদ্বেগজনক হলো দর্শক যে বিএনপির নেতা ফজলুর রহমানের ঘটনাটি আপনারা ফলো করেছেন অনেকেই হয়তো। একটি টক শোতে ফজলুর রহমান বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল মূলত 1971-এর মামলার জন্য তৈরি, তাই জুলাই ঘটনার বিচারে এই আওতায় পড়ে না। এটা একটা আইনি যুক্তি এবং একাডেমিক বিতর্কের মতো এটি কিন্তু একটা মতামত দিয়েছিলেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো, তাকে হাজিরা দিতে বলা হলো, ক্ষমা চাইতে হলো। তাহলে কি দাঁড়ালো দর্শক? বিচার ব্যবস্থা নিয়ে কোন ধরনের যুক্তি বা সমালোচনা করলেই কি শাস্তি হবে? তো সেই ক্ষেত্রে তো এই যে ওয়ার্কিং গ্রুপ তাদেরও কি এখন শাস্তি দাবি করবে? তাহলে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে যে এত এত আন্তর্জাতিক মহল যে সমালোচনা করছে, এই তিরস্কার করছে এই রায়গুলোকে, তাদের সবাই কি তাহলে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবে দর্শক? তো এই সবকিছু মিলিয়ে রুল অফ ল এর মূল ভিত্তিগুলোই কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সমালোচনার পর যে আত্মসমালোচনা বা স্বচ্ছতা দেখা যাওয়ার কথা, তার বদলে দেখা যাচ্ছে আরো আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক আচরণ। এটি সেই পুরনো সত্যকেই মনে করিয়ে দেয়, দুর্বল রাষ্ট্রশক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার ভান করে। যত বেশি অনিশ্চিত থাকে ক্ষমতার ভিত্তি, তত বেশি সে প্রকাশ্যে ঔদ্ধত্য দিয়ে সেই দুর্বলতাটাকে ঢেকে রাখতে চায়। দর্শক, আপনি যদি জোর করে একটি চেয়ারে বসেন তাহলে আপনি সেখানে বসে থাকতে পারেন, কিন্তু যখন মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করে তখন আপনাকে আরো জোরে কিন্তু সেখানে বসে থাকতে হয়, আরো আক্রমণাত্মক হতে হয়, আরো কঠোর ভাষা ব্যবহার করতে হয়, কারণ আপনি ভয় পাচ্ছেন। আপনি বুঝে গেছেন যে আপনার পজিশনটি নড়বড়ে হয়ে গেছে, কিন্তু আপনি সেটি কাউকে দেখাতে চান না। তাই আচরণ হয়ে ওঠে আরো উদ্ধত, আরো উচ্চকণ্ঠ, আরো দমনমূলক। এটাই কিন্তু দর্শক আমরা এখন দেখছি। একটি সরকার ও একটি প্রসিকিউশন যারা নিজেদের বৈধতা নিয়ে বিপর্যস্ত, তাই প্রতিশোধমূলক মামলা, আক্রমণাত্মক ভাষা, আইনজীবীদেরকে টেনে আনা, মত প্রকাশকে দমন, সবই তারা ব্যবহার করছে। তারা দেখাতে চাচ্ছে যে আমরা শক্তিশালী, আমরা নিয়ন্ত্রণে আছি। আহ, অথচ এই সব আচরণ বরং এটাই প্রমাণ করে দেয় যে তারা আসলে কতটা আতঙ্কিত এবং কতটা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। আন্তর্জাতিক মহল যখন শেখ হাসিনার রায়কে বর্জন করলো, কঠোর সমালোচনা করলো, ইউএন এর ওয়ার্কিং গ্রুপ যখন শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে যে স্রেফ উড়িয়ে দিল, তখন সরকার কিন্তু দর্শক একটি মোড়ে এসে দাঁড়ালো। এই অবস্থায় একটা আত্মবিশ্বাসী সরকার কি করত? পর্যালোচনা করত, ভুল স্বীকার করত, পদ্ধতিটিকে সংশোধন করত। কিন্তু একটি অবৈধ সরকার কি করে দর্শক? গলার জোর বাড়ায়, আরো মামলা দেয়, আরো লোককে আদালতে টেনে আইনে এবং আইনজীবীদেরকে বশ মানাতে চেষ্টা করে। কারণ তারা জানে যেই মুহূর্তে মানুষ বুঝে ফেলবে তারা নড়ে গেছে, সেই দিনই তাদের পতন ঘনিয়ে আসবে। আর তাই দর্শক, এই অতিরিক্ত উদ্ধততা, এই ঔদ্ধত্য, এই অকারণ হুমকি, এই আদালত নাটক, এসবই আসলে একটি দুর্বল সরকারের আতঙ্কের বহিঃপ্রকাশ। আপনি যত বেশি ভয় পাবেন তত বেশি গর্জে উঠবেন, আর সেই গর্জন যত জোরে শোনা যায় ততই স্পষ্ট হয়ে যায় ক্ষমতা তাদের হাতে আছে, কিন্তু নিয়ন্ত্রণ আর তাদের হাতে নেই।